হবে নাকি? আপনি মনে না বাইরে ব্যাগ রেখে আসুন। দেখুন তো, দেখলে চেনেন কি? আমাকে কবে চলবার আমি তো আমি একটু খুঁজছি, পাগল হয়ে গেছি। 10 বছর পাগল হয়েছিলাম। আমি লাস্টে আমি খুঁজে পাই না পাই, আমি কোনে গেছিলাম, কোনে গেছি আমি। তুমি আমাকে এত পাগল করেছিলে, তোমাকে দিলাম এক জায়গায়, তুমি আর এক জায়গায় এত পাগল করে তুমি আমার কাছে যাই পারছিলে না। আমি কত খোঁজা খুঁজলাম, চারটারে খুঁজেছিলাম, তুমি খোঁজা পাচ্ছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আরো একটি মহেন্দ্র খন এবং আপন ঠিকানা 11 রোজিনার যে ভিডিওটি ছিল সেটার আপডেট ভিডিও নিয়ে অনেক লম্বা সময় পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে আমি সাজিয়েছি, সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আসলে বোধহয় প্রত্যেকটা ভিডিওতেই আমি এই কথাগুলোই বলি যে একটু অন্যরকম ভাবে সাজিয়েছি বা একটু স্পেশাল। আসলে প্রত্যেকটা ভিডিওই তো স্পেশাল, কারণ প্রত্যেকটা ভিডিওর মানুষই নতুন মানুষ, প্রত্যেকটা ভিডিওর গল্প নতুন গল্প, যদিও সবই গল্প। তো রোজিনা, কি মন খারাপ? কি অবস্থা? আপনি কবে জেনেছেন আমাদেরকে একটু বলেন তো। এই এই আপনার ভাইয়া ফোন দিছিল শুক্রবার দিন 11টার দিকে এরকম হবে। ফোন দিছে যে রোজিনা আপনার বাবা মাকে তো পাওয়া গেছে, তা আপনি রবিবার দিন 8টা বাজে আসেন। নোমান? হ্যাঁ, নোমান ভাইয়া ফোন দিছে। তো বলছে, আমি বলছি ঠিক আছে। পরে জিজ্ঞেস করছিলাম যে কোথা থেকে আসছে, পরে ভাইয়া আর কিছু বলে নাই। এই তারপরে রবিবার দিন গেল, তারপরে আবার ভাইয়া বলল, ফোন করে আমার হাজবেন্ডকে বলছে যে আবার সোমবার দিন আসতে। সোমবার দিন আমার মিস গেছে, পরে আবার বলছে যে আজকে। আমাদের মোটামুটি বেগ পেতে হয়েছে ওনার পরিবারকে খুঁজে পেতে এবং একই সাথে এখানে ঢাকায় নিয়ে আসতে। কেন বেগ পেতে হয়েছে তার পেছনে দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে, আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি কি ছিল, হরতাল বা সমস্ত কিছু মিলিয়ে আসলে ওনাদেরকে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না, এটা একটা কারণ। আর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, সেটা হলো যে সেটা আমি ওকে এই মুহূর্তে না বলি, সেটা আমরা আসলে ভিডিওতে যখন ওনার ফ্যামিলিকে ফেস টু ফেস করব তখনই আসলে আপনারা বুঝতে পারবেন, আমার এই কোশ্চেনগুলো তাদের থাকবে। আর আরেকটা বিষয়, সেটা হলো এই ভিডিওর সফল হবার নেপথ্যের কুশীলব যদি কাউকে বলি, সেটা হচ্ছে আমার টিম মেম্বারদের অন্যতম একজন টিম মেম্বার আরিফ। আরিফকে আপনারা চিনবেন, কারণ আরিফ সেই লম্বা সময় ধরে 1 বছর ধরে আমাদের সঙ্গে আছে এবং আরিফের যে প্রাণান্তর চেষ্টা আমি খুব কাছে থেকে দেখেছি। কোন একটা ভিডিও যখন আমি পাবলিশ করি, সঙ্গে সঙ্গে আমি আরিফ ভাইকে নক দিয়ে দিই যে আরিফ ভাই, ভিডিও কিন্তু পাবলিশ হয়েছে, খোঁজ খবর রাখেন। ওর যে প্রাণান্তর চেষ্টা বা ওর যে দৌড়ে বেড়ানো, ওর যে খুঁজে বেড়ানো, সেটা রীতিমতো এখন পর্যন্ত আমি বলবো খুবই প্রশংসাযোগ্য। তো আরিফের জন্য একটা অ্যানাউন্সমেন্ট থাকবে আমার আজকের এই ভিডিওতে, একটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট, যেটা আমি অনেকদিন থেকেই চিন্তা করছিলাম, আপনাদেরকে কিছুটা হলো আমি আজ দিয়েছিলাম। এবং আপনি তো জানেন যে আপনার বাবা মা বোধহয় আজকে আসতেছে। বাবা তো মারা গিয়েছেন, মাই আসলে ফ্যাক্ট। এবং তাকে নিয়ে আমরা অলরেডি, সে আমাদের স্টুডিওর বাইরে আছে। স্টুডিও বলতে যেটা হচ্ছে আমাদের অফিসে এখন আসলে আমরা বাইরে রেখেছি। তো আপনাকে এখানে বসানোর পরে আমরা তাকে নিয়ে আসবো। মাকে দেখলে চেনার সম্ভাবনা আছে? দেখলে চিনবেন? শতভাগ নিশ্চিত? চেহারা মনে আছে? আচ্ছা, তাহলে তো হয়েই গেল। আর যদি না চেনেন? না চিনলে এখন করার কি, যদি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি একে দেখলেই চিনবো। আচ্ছা, এখন তারপরে যদি না চিনি, মার অবস্থা বিভিন্ন রকমের হইতে পারে। হতে পারে সে খুবই গরিব, হতে পারে সে মধ্যবিত্ত, হতে পারে সে বড় লোক, যে কোনো কিছু হতে পারে, কারণ আল্লাহ কার নসিবে কখন কি লেখে রাখে আপনি জানেন না। আপনি জানেন আপনি হারিয়েছেন কত বছর আনুমানিক? আপনার যদি বয়স এখন কত বলেছিলেন?
আনুমানিক বয়স কত? 19-30 বলছে, 29-30 29-30। তাহলে আপনি যদি 5-6 বছর বয়সে 25 বছর যাবত আপনি হারিয়েছেন আনুমানিক। তাহলে 25 বছরে মানুষের জীবনে অনেক পরিবর্তন হতে পারে। তো আপনার আম্মা যে কোনো অবস্থায় থাকতে পারে, আপনি যে কোনো অবস্থায় থাকলে মেনে নেবেন তাকে? হ্যাঁ। আপনি শিওর? হ্যাঁ আমি শিওর। আপনি পেশায় কিছু করছেন? এখন কিছু করছেন না। আপনার জামাই কিছু করছে? কি করছেন উনি? ওই যে বললাম কার্টুন ফ্যাক্টরিতে কাজ করে। কার্টুন ফ্যাক্টরিতে কাজ করে। আপনারা মোটামুটি সচ্ছল তো, মানে আর আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 3টা মেয়ে আমার। 3টা মেয়ে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে রোজিনা, আপনি যে পরিমাণ এক্সাইটেড আমিও সেই পরিমাণ এক্সাইটেড। আমার যারা টিম মেম্বার তারা যদি বলে যে ভাইয়া ওরা অনেকদিন ধরে কাজ করছে, তো ওরা যদি বলে যে ভাইয়া সাকসেসফুল হয়ে গেছে, আমি ওদের কথার উপর বিশ্বাস করেই মোটামুটি আগায় যাই যে ঠিক আছে আমি প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি সাকসেসফুল, বাকিটুকু যা হয় সবকিছু এই ভিডিওতে হয়। মানে আপনিও যতটুকু জানেন আমিও ততটুকু জানি। আপনার মার সঙ্গে যদি উনি আপনার মা হয়ে থাকে, আপনার মার সঙ্গে আমার কোনো কথা হয়নি, আপনারও কোনো কথা হয়নি, যা হবে সামনাসামনি হবে। আমি জানি না উনি কাকে কাকে নিয়ে আসছে, মোটামুটি 3 জন ওনারা আসছে, বাকি সমস্তটুকু আমি আপনার সঙ্গে বসে মেলাবো। তার আগে আমি আপনার মাকে এখানে নিয়ে আসার আগে আমি আরিফকে নিয়ে আসতে চাই। আরিফ আপনার জন্য কাজ করেছে, এবং আরিফকে বসিয়ে আমি পুরো ঘটনাটাও কিভাবে ঘটেছে, কিভাবে ও আপনার মার সন্ধান পেল, পুরোটা আপনাকে আমি শোনাবো এবং একই সাথে আমার দর্শকরা শুনবে। তো কেমন লাগতেছে মানে যখন শুনছেন যে পাওয়া গেছে? যখন শুনছি পাওয়া গেছে সেদিন থেকে আমার মানে ঘুম হয় না ঠিক মতন, মানে কতক্ষণে খালি মাকে দেখবো এই আশায় আছে। আমার হাজবেন্ডও এই আশাই আছে। আপনার হাজবেন্ডই বোধহয় ফার্স্ট নক দিয়েছিল না যে এখানে যোগাযোগ করো বা এরকম কোনো কিছু? উনি তো দেখলাম অনেক এক্সাইটেড, বাচ্চাকে নিয়ে বাইরে বসে আছে। আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, বারবার ফোন দিতেছে, আব্বু তুমি নানা নানি পাইছো? কয় মেয়ে আপনার? আমার 3টা মেয়ে। 3টা মেয়ে? ও আচ্ছা, বড় মেয়েকে রেখে আসছেন, বড় আর মেজো মেয়েকে রেখে? হ্যাঁ, ছোটটাকে কোলের যেটা ওটাকে সাথে করে নিয়ে আসছেন? এর আগে যে একবার নিয়ে আসছিলাম ওটা আমার বড় মেয়ে। ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছি আসলে, এত জনের সাথে মিশি তো মনে রাখা খুব মুশকিল হয়। যাক আলহামদুলিল্লাহ। বারবার ফোন দিতেছে, আব্বু তুমি কি পাইছো? পরে বলছে যে না আর একটু সময় হোক, আমাকে ভিডিও কলে ফোন দিবা। ও এত বেশি এক্সাইটেড কেন? ছোট থেকে দেখে নাই, আর সবার নানা নানি খুব আদর করে, তো ও কান্দাকাটি করে যে আম্মু আমার কি নানা নানি নাই? পরে বলছি না মারা গেছে। তো এই মাধ্যমে যে পাইছি আমার খুব খুশি। ও বলতে নাকি যে মারা গেছে? আচ্ছা, যাতে করে জেদ না করে। দেখা যাক, আমি তো জানি না মানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তবে এটা ঠিক যে এক চুল পরিমাণে এদিক ওদিক হলেও আমি বলবো না যে না এটা আপনার ফ্যামিলি, এটার কোনো প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হলো যে আপনি যেহেতু বলতেছেন যে আপনি তাকে দেখলে চিনবেন, এটাই আমার সবচেয়ে ভরসার জায়গা। দেখা যাক, অনেকেই বলে যে চিনবো, কিন্তু তারপরে সামনাসামনি আনার পরে তাকাই থাকে, চিনে না। হ্যাঁ, অনেক কিছু করে চেনা যায়, কারণ 20-25 বছরের চেহারা কিন্তু অনেক পরিবর্তন পাল্টায় যায়। তো আমার আম্মু তো আমার দেখলে চিনবে না, কত বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। চিনবে না কেন? আপনার ভিডিও দেখছে তো সে, আমি যতদূর জানি পাবলিশ হওয়ার পরে তো ভিডিও দেখছে। প্রথম জানে না যে কোথা থেকে খবর পাইছে, আমি কি হয়েছে জানি না, আমি পুরোটা শুনলে বুঝতে পারবো, নিয়ে আসবো যখন আমি এখানে তখন বুঝতে পারবো। এর আগেও এরকম হয়েছে, যখন আমি হারাইছিলাম পত্রিকাতে পাইছিল, এরকম আমার কাছে চলে আসছে। আচ্ছা, খবর পাওয়ার মা যখনই পাইছে তখনই চলে আসছে। আচ্ছা, আপনার মা? মানুষের পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে যায়। এখন এই 20-25 বছরে কি অবস্থা সেটাও হচ্ছে দেখার কথা। দেখি কি বলে, জানি বুঝি, আল্লাহ ভরসা। তবে এটা ঠিক যে মা যে অবস্থায় থাকুক না কেন, মাকে সম্মান দিয়েন, যেহেতু এতদিন পরে পাইছেন, এই ভালোবাসাটুকু দিয়েন। এমন হতে পারে যে আপনাকে পাওয়ার মধ্য দিয়ে তার জীবনের যত কষ্ট আছে সব মুছে গেল, এমনও হইতে পারে। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমরা যে বলি না যে, আমি বিভিন্ন রকমের অভিজ্ঞতা দেখলাম, এই আপন ঠিকানা বলেন বা ঢাকা এফএমে যেটা করতাম লস্ট অ্যান্ড ফাউন্ড, সেটার অভিজ্ঞতা দিয়া বললাম যে বাচ্চা হারায় গেছে ছোটবেলায়, সেই বাচ্চাকে পাওয়ার পরে যে মানুষের মধ্যে যে আকুতিটা, সেটা এক একজনের এক এক রকমের। কেউ মনে করেন জান ছেড়ে দিয়ে এই দিনই চলে আসে, কেউ তাকে আনাও খুব মুশকিল হয়ে যায়, কেউ পাইছে কোনো প্রতিক্রিয়া নাই। আমি আসলে বুঝে ওঠার চেষ্টা করতেছি যে কেন মানুষ এই ডিফারেন্ট রিয়াকশন করে, বিকজ অফ দ্য সিচুয়েশন। কারণ
হারায় যাওয়ার পরে এখন সে বর্তমানে কি অবস্থায় আছে, তার ব্রেনে আসলে ওই ভালোবাসাটুকু আদৌ আছে কিনা। হ্যাঁ, কারণ মানুষ তো আসলে ইমোশন সারা জীবন ধরে এইভাবে ধরে রাখতে পারে না, এটাও তো একটা ব্যাপার। তো আপনাদের বাড়ি জানি কোথায় হলো, লোকেশন জানি কোথায় হলো, থাকেন কোথায় আপনারা? আমি আমার শ্বশুর বাড়ি। না না, আপনার বাড়ি মানে যেখানে আপনি থাকতেছেন বর্তমানে। ঢাকাতে তো আমি শুনেছি ঢাকাতে আপনি কারো বাসায় এসে আপাতত আছেন শুধুমাত্র মার সাথে দেখা করার জন্য। হ্যাঁ, এবং এত বেশি লেন্দি হচ্ছিল, আমি যতটুকু জেনেছি যে আজকে যদি না আসতো তাহলে আপনাদের হয়তো চলে যেতে হতো। ঠিক বলেছেন? আমি ফোন করে বলছিলাম ভাইয়াকে, কারণ আমি একজনের বাসায় থাকি, তাদের তো সমস্যা হচ্ছে, আমি 3টা বাচ্চা নিয়ে আসছি, তাদের একটা প্রবলেম। তার জন্য আমি ভাইয়াকে বলছিলাম যে আজকে যদি না হয় তাহলে আমি চলে যাব। আমি নিজেও খুব মানে টেনশনের মধ্যে ছিলাম যে আমরা শেষ পর্যন্ত পারবো কিনা। হ্যাঁ, তো এমনিতে আপনি থাকতেছেন কোথায়, বাড়ি কোথায় হলো আপনাদের? এই যে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি স্টাফ কোয়ার্টার আছে না? হ্যাঁ, ওখানেই থাকেন। ওখান থেকে এসে কাছাকাছি আছেন কেন? আপনি তো যাত্রাবাড়ি থেকে চলে আসতে পারতেন। না মানে আমরা যাত্রাবাড়ি না, স্টাফ কোয়ার্টারে মিরপাড়া আছে না, সেখানে আমি থাকি। আর আমার হাজবেন্ড স্টাফ কোয়ার্টারে কাজ করে। আর আমি আসছি হলো দেশে থেকে, গাইবান্ধা থেকে। আচ্ছা, তো এখন কি মানে গাইবান্ধাতে থাকেন? হ্যাঁ। গাইবান্ধা কার বাড়ি? আপনার জামাইয়ের বাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। কেন আপনি ঢাকাতে থাকেন না এখন? আমি ছিলাম, আমার হাজবেন্ডের একটু কষ্ট হয় তো, আর এই যে বাচ্চা পোলাপান নিয়ে ঘর ভাড়া দিয়ে থাকতে একটু সমস্যা হয় তো, তার জন্য আমার দেশে পাঠিয়ে দিছে। আপনি এখন গাইবান্ধাতে আছেন? শ্বশুর বাড়িতে আছি। পরিস্থিতি আবার স্বাভাবিক হলে তারপরে আবার আসবেন? না, আর আসবেন না, এই আশাই শেষ। আচ্ছা, আসবেন। কতদিন ছিলেন ঢাকাতে? ঢাকা আমি তো বিয়ের পর থেকে, বিয়ের আগে থেকেই ঢাকা। আচ্ছা আচ্ছা। ওখান থেকে যে আমি বললাম না যে এখন গাইবান্ধাতেই বাচ্চা কাচ্চা ভর্তি করেছেন স্কুলে? হ্যাঁ। গাইবান্ধা কোথায় জানি এটা? রংপুর। রংপুরে আপনার লোক একদম ঠিকানাটা? গাইবান্ধা, ওই আমার ঠিকানা হলো গাইবান্ধা সাইরা, এই কন্নিপাড়া থানা, জেলা এগুলোর নাম মনে আছে? থানাটা বলেন তো, কি থানা? রংপুর থানা আমি বলতে পারি। আচ্ছা, আপনার জামাইকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, জিজ্ঞেস করতে। আর ওই যে জার্মানি মুন্দানের মধ্যে সব আছে। ঠিক আছে, আপনি জিজ্ঞেস করেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করছিলাম আরিফের জন্য। তো আরিফ ওই ফ্যামিলিকে, মানে যারা ওনার মা হতে পারেন বা ওই পরিবার হতে পারেন, তাদেরকে নিয়ে এই মুহূর্তে আমার অফিসে এসছে। আরিফ খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওর জন্য, এবং আরিফের সঙ্গে আমরা কথা বলবো। তো আরিফকে আমি নিয়ে আসছি। এদিকে চেপে আসুন। হ্যাঁ, আচ্ছা আরিফ ভাই, আমাদের মোটামুটি আপনি ঘেমে গেছেন মানে আজকে অনেক কষ্ট। জি জি, আমি এসিটা বাড়াই দিচ্ছি। এই ভিডিও সফল হওয়ার পেছনের নেপথ্যের কুশীলব আপনাকে আমি বলতেছি, কারণ এই ভিডিওর কিভাবে কি হয়েছে, কোথায় কিভাবে কি যোগাযোগ হয়েছে, আমি কিচ্ছু জানি না এখন পর্যন্ত। আপনি আমাকে একটু বলেন, সেটা হচ্ছে যেসব তথ্য ভিডিওতে ছিল সেগুলো কি সব মিল পাওয়া গেছে? জি, সবগুলো মিল পাওয়া গেছে। তো আমি প্রথমত যেভাবে মানে লোকেশনটা টার্গেট করছি। হ্যাঁ, এটা একটু আমাকে বলেন। তরিকুল ভাই নামে এক ভদ্রলোক, উনি একটা মানে ফেসবুকে কমেন্ট করছে যে নোমান ভাই একে খুঁজছে। পরবর্তীতে আমি তাৎক্ষণিক ওনাকে নক করছি, বললাম ভাই আমি আগে। তো তখন আমি আমার নামের কথা বলছি, তখন উনি বলছে সমস্যা নেই আরিফ ভাই আপনি হলে চলবে। তা আমি বললাম কি বিষয়ে খুঁজতেছেন? তো বলতেছে কি যে এই যে রোজিনা মানে বিষয়ে, যে আমি এক লোকের সাথে কথা বলছি, এই লোক মানে রোজিনাকে চিনে এবং রোজিনার সম্পর্কে চাচা হবে। তা আমি বললাম ঠিক আছে, ফোন নাম্বারটা দেন। তো ফোন নাম্বার দিল, তো আমি ওনাকে ফোন করলাম। তো উনি বলতেছে হ্যাঁ এই মেয়েটা তো আমার একটা ভাইয়ের মেয়ে, এরকম করে বলতেছে। তা আমি বললাম কেমন ভাইয়ের মেয়ে? বলছে যে গ্রাম পুষ মানে পাড়া পুষে প্রতিবেশী। আমি বললাম যে আপনার ভাইয়া কোথায় আছে? উনি তো মারা গেছে অনেকদিন আগে। তো ওনার নাম হচ্ছে আব্বাস শাহ।
উনি যেটা বলতেছে। বাবা। জি। পরবর্তীতে আমি বললাম যে তার কি ছেলে মেয়ে আছে? কয় হ্যাঁ, তার 2 ছেলে আছে, নাম হচ্ছে আবুল আর খোকন। বলতেছে মানে এরা জমজ। আমি বললাম তাহলে ওনাদের ফোন নাম্বার গুলো দেন। তো ওই ভদ্রলোক দিতে পারলো না, উনি আর এক জায়গায় দাওয়াতে গেছে, তো দিতে পারলো না। পরবর্তীতে আমি বললাম তো তাহলে আপনি ঠিকানাটা দেন, আমি ওই ঠিকানা অনুযায়ী আমি মানে ফোন নাম্বার গুলো কানেক্ট করবো। তো উনি ঠিকানা দিল, আমি ওই ঠিকানা অনুযায়ী মানে আবার খোঁজ করা শুরু করলাম, ফোন নাম্বার গুলো পেয়ে গেলাম। তো মানে আবুল আর হচ্ছে খোকন নাম, ওরা 2 ভাই। তো আবুল ভাইয়াকে আমি ফোন দিচ্ছি, আবুল ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনার একটা বোন হারাই গেছে, নাম হচ্ছে রুজিনা, আপনি কি জানেন? বলছেন না, রুজিনা নাম তো আমার কোনো বোন হারায়নি, কিন্তু আমার একটা বোন হারাইছে 45 বছর আগে, কিন্তু তাকে পাওয়া গেছে। তখন আমি বললাম যে এটা কি মানে কি হয়ে গেল? তাৎক্ষণিক আবার ওই মেম্বারকে ফোন দিলাম যে মেম্বার সাহেব, আপনি তো বললেন যে আপনার একটা ভাতিজি হারা গেছে, কিন্তু আপনার ভাতিজারা তো বলতেছে যে না, তার কোনো মানে বোন হারায়নি, আর হারাইছে সেটা তো 45 বছর আগে, সেটা পাওয়াও গেছে। বলছে না না, ওরা ভুল বলতেছে, এদের বাবা আর একটা বিয়ে করছিল, সেই ঘরের একটা মেয়ে নাম হচ্ছে রুজিনা, মানে সেইটা হারাই গেছে। তো পরবর্তীতে আমি আবার ফোন দিলাম, তখন ওরা বলতেছে হ্যাঁ ভাইয়া, যে হ্যাঁ আমার আব্বা তো একটা মমিনা নামে এক ভদ্র মহিলাকে বিয়ে করছিল, তার একটা মেয়ে ছিল নাম হচ্ছে রুজিনা, সেই রুজিনা হারা গেছে, এটা আমরাও শুনছি, এরকম করে বলতে। তা আমি মানে মানে ওনারা বলতেছে না যে এটা তার বোন হয়, এরকম করে বলতেছে না, ওই তো অ্যাটাচমেন্টটা আসে না ভিতর থেকে। হ্যাঁ, আসতেছে না। পরবর্তীতে আমি বললাম তাহলে আপনার এই সৎ মা কোথায় আছে? তো বলতেছে কি ভাই এটা তো কোথায় আছে আমরা জানি না, মানে সব মায়ের খুঁজে নাই। না খোঁজেই নেই। আচ্ছা। তো পরবর্তীতে বললাম তাহলে আপনার মানে সৎ মায়ের বাবার বাড়িটা কোথায়? সেটা ঠিকানাটা দেন, আমি সেই ঠিকানা অনুযায়ী আবার চেষ্টা করি। জি। তো উনি ঠিকানা দিতে পারলো না, উনি আমার থেকে এরকম প্রায় 1-1.5 ঘন্টা সময় নিল। পরবর্তীতে আমি আবার মানে যখন ঠিকানা পেয়ে গেলাম, তখন আমি আবার ওই জায়গায় ফোন করলাম। ফোন করার পরে এরকম অনেক কাহিনী, মানে অনেক সমস্যা, মানে কেউ ওখানে যাইতে চায় না, মানে দুর্গম এলাকা সম্ভবত। পরবর্তীতে যাই হোক, এক ভদ্রলোক আমাকে বললো যে মমিনার বাড়িতে কেউ নাই, মানে বাবার বাড়িতে কেউ নেই, যেমন ওনার ভাইয়েরা নাকি বেঁচে নেই, শুধু মামাতো ভাইরা নাকি বেঁচে আছে। তো আমি মানে ভাবলাম যে মোমেন আন্টি এখন কোথায় আছে, তাকে তো আমাকে খুঁজে বের করতে হবে, না বের করলে তো রুজিনা আপুরে ওখানে মানে অনেক দূর আগে গেছেন অলরেডি আপনি। হ্যাঁ, আমিও তো বারবার নক দিচ্ছিলাম রাতের বেলা যে ভাই কি অবস্থা কি অবস্থা, আর ও বলতেছিল ভাই আর 10 মিনিট লাগবে, ভাই আর 15 মিনিট লাগবে। হ্যাঁ। তো পরবর্তীতে ওনার এক মামাতো ভাইয়ের বউ, উনি ফোন ধরছে, ফোন ধরে বলতেছে বাবা মোমেনার তো বিয়ে হচ্ছে আর এক জায়গায়, তুমি সেই জায়গায় খোঁজ লাগাও, মোমেনা আন্টির মানে বিয়ে হয়েছে আর এক জায়গায়। পরবর্তীতে আমি সেই ঠিকানাটা নিলাম, এটা চাটমোহর থানার মধ্যে পড়ছে, পাবনা জেলায়, কিন্তু মানে চাটমোহর থানা। পরে ওই থানাতে ফোন করলাম, ওনার হচ্ছে সৎ ছেলের নাম, ওই ঘরেও 2টা ছেলে আছে, সৎ ছেলের নাম হচ্ছে বাবু আর খোকন নাম। এই বাবু আর খোকন ভাইয়াকে আমি ফোন করলাম, ওনার এই বিষয়ে কিছু জানে না, মানে ওনাদের যে আগে মায়ের একটা, তখন পর্যন্ত মোমেনার সাথে কথা হয়নি আপনার? না, কথা হয়নি। তো আমি বললাম ভাইয়াকে, বললাম বাবু ভাইয়াকে, বললাম বাবু ভাইয়া আমাকে একটু হেল্প করেন, যেহেতু মোমেন আপনার নিজের মায়ের পেটের বোন না, বা আপনাদের ওখানে যে একটা জায়গা সম্পত্তির ভাগ পাবে তাও কিন্তু না, শুধু সে জানতে চায় সে মা কোথায় আছে। জি, রুজিনা জানতে চায় যে তার মা কোথায় আছে, তা আমাকে একটু হেল্প করা। বলছে ভাইয়া ঠিক আছে, তাহলে আমার মায়ের সাথে কথা বলার ব্যবস্থা করতে। তো ওই লোকটা অনেক ভদ্র, মনে হয় কাজে বের হয়েছে, কাজে বের হওয়ার পরেও আমাকে 5 মিনিটের মধ্যে মানে উনি চলে গেছে, কাজ থেকে আবার রিটার্ন চলে গেছে। পরে ওনার মানে সৎ মায়ের সাথে কথা বলে দিল, মানে মোমেনা আন্টির সাথে। এই প্রথম কথা বলেন। হ্যাঁ, মোমেনার সাথে কথা বলার পর আপনার অভিজ্ঞতা কি একটু বলেন তো আমাকে। মোমেনা আন্টিকে যখন আমি ফোন করলাম, মোমেনা আন্টিকে বললাম যে আন্টি আপনার একটা মেয়ে হারাই গেছে, মেয়েটার নাম হচ্ছে রুজিনা, আপনি জানেন কি এই বিষয়ে, মানে জানেন কি আপনার একটা মেয়ে যে হারাইছে?
তখন বলতেছে হ্যাঁ বাবা আমার একটা মেয়ে হারিয়েছে, নাম রুজিনা। তখন বলে আপনার নাম কি? আমার নাম মমেনা। আপনার হাজবেন্ডের নাম কি ছিল? মানে সাবেক হাজবেন্ড যেটা ছিল রোজিনার বাবা। জি। তো উনি বলতেছে আব্বাস শাহ। আব্বাস শাহ। জি। ও তাই বলছে বোধহয়। আপনি কি বলছিলেন? আব্বাস শাহ বলছে। তো কিন্তু আব্বাস সাহেবের দুই ছেলেকে আমি ফোন করছি, তারা তো কিন্তু স্বীকার হইলো না। তারা স্বীকার হয় নাই। না। তারপর ওটা জিজ্ঞেস করলেন না ওনারা যে স্বীকার হয় নাই কেন? আমি সেটা জিজ্ঞেস করিনি। না, যেহেতু মমেনা আন্টি বলছে যে আব্বাস সাহেবেরই। আপনি কি দুই ভাইয়ের কথা বলছিলেন? না, আপনি তো আপনি জানতেন, আপনি একাই ছিলেন। পরবর্তীতে আমি আন্টিকে বললাম আন্টি আপনার একটা মেয়ে আছে, মেয়েটাকে তো পাওয়া গেছে, মেয়েটার একটা আপনি ভিডিওটা দেখেন। তো বললো যে বাবা ভিডিও কোথায় পাবো? তখন আমি বললাম যে নোমান ভাইয়ের নামে এক ভদ্রলোক আপনাকে ফোন দেবে, আপনি একটু ভাইয়ের সাথে কথা বলেন। পরবর্তীতে তাৎক্ষণিক নাম্বারটা আমি নোমান ভাইকে পাঠাইছি, আপনাকে পাঠাইলাম। তারপরে নোমান ভাইয়া খোঁজ নিছে, এই অবস্থা। এখন উনি ভিডিও টিডিও দেখেছেন? জি। আচ্ছা, ঠিক আছে। ওনার আগ্রহ কেমন? ওনার আগ্রহ, উনি আসলে অনেক আগ্রহী ছিল। যখন আমি ওনাকে ফোন করছি তখন তো উনি মানে একটা ব্যাকুলতা মেয়েকে দেখবে, কিন্তু তার মানে ওনার কোনো ছেলে নাই, নিজের পেটের কোনো ছেলে নেই। মানে আস্তে আস্তে দেরি হওয়ার কারণে আমি মনে করি যে ছেলে না থাকলে উনি তো আর এক ওনার সাথে আসছে কে কে? যে দুজনের সাথে বর্তমান যে স্বামী সে আসছে, সে আসছে, আর তার এক দেবর আসছে। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, এই পর্যায়ে আমরা যেহেতু উনি বলছে দেখলে চিনবে, আমরা এই পর্যায়ে মোমেনাই তো নাম না, মোমেনাকে রোজিনার কাছে নিয়ে আসতে যাই। তারপরে সম্পর্কের যত জটলা আছে সব আমরা খুলবো। আর আরিফ ভাইয়ের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট থাকবে আজকের এই ভিডিও শুরুতে, আমি বলেছি, সেটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন, সেটা আমরা জানাবো আপনাদেরকে। আপনি মোমেনা বাইরে ব্যাগ রেখে আসেন। দেখেন তো, দেখলে চেনেন কি? আমাকে কবে ছিল আমি তো আমি একটু খুঁজছি, আমি পাগল হয়ে গেছি। 10 বছর পাগল হয়েছিলাম। আমার লাস্টে আমি খুঁজে পাই না পাই, আমি কোনে গেছিলাম, কোনে গেছি আমি। তুমি আমাকে এত পাগল করেছিলে, তোমাকে দিলাম এক জায়গায়, তুমি আর এক জায়গায় পাগল করে তুমি আমার কাছে পাচ্ছিলে না। আমি কত খোঁজা খুঁজলাম, তারা খুঁজেছি আমি, তুমি খোঁজা পাচ্ছিলে না। তুমি কি জন্য আমার কাছে গেছিলে না? তোমার এত পাগল করছো, আমি ভাবি তোমার কাছে যাই না। তুমি তো এত পাগল করছো, মা কিসের লাগে তুমি পাগল করলে আমার? তোমার 20 বছর তুমি আমার পাগল হয়ে গেছো। আমি সারা রাত গেছে, আমি করে ঘুম নাই, আমি শুনে চিত্তে না করে ঘুম নাই, পেটে ভাত নাই। তোমার জন্য আমার এই ছবি দেখে আমি পাগল হয়ে গেছি। তোমার জনের সাথে লাগো মা, আমি পাগল হয়ে গেছি। এই যেমন মেয়ে শেখনা আছে, এটা কিসের ছিল কাকি? এই যে সেই দিয়ে সুমন্তি দিয়ে শেখনা দিছিল, তারা শেখনা দিছিল এটাতে। আচ্ছা, এটা দিছে আমার পিঠে দাগ আছে, তোমার মনে আছে? পুরার দাগ মনে আছে? এখনো পুরার দাগ আছে। তুমি এত পাগল আমাকে করছিলে, তোরা শুনে আমার পাগল হয়ে দিচ্ছিল। আমার গা থাতরা কাঁপে, আমি দেখবো আপনাদেরকে আমার মারে আমার কাছে তোমাকে আমি লেবো, শোনা তোমাকে আমি লেবই, তুমি চিন্তা করো না, আমি টাকার কাছে কয়ে আমি লেবো।
সে আমার ভাই, তো লয় থাকে, আমার কাছে দিবি। না না, আমি তো দিবই আপনাকে। আমার কাছে দিবি, আমার সকল ভাইয়া থাকে, দিবি অবশ্যই, অবশ্যই দিবি। আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার হাতে ধরে পা ধরে ভাইয়া। না না, এটা আপনারই মেয়ে, আপনার মেয়ে তো আপনাকে চিনছে, এখন আমার তো রাখার কোনো প্রশ্নই ওঠে না। আমার হ্যাঁ, প্রাণের সহজ সাথে সরল। কত শান্তি আমার রে, বড় শান্তি। জামাই হয়েছে। ভালো। কাকে আপনি একটু বসেন, আমি একটু কথা বলি আপনাদের সাথে, একটু বসেন, বসেন, হ্যাঁ একটু বসেন প্লিজ। আল করলো বৃষ্টি বছর তো আল করলো আমাকে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর। হ্যাঁ 20 বছর পর আমাকে। আমার পেটে ভাত নাই, আমি সবে দেখি আমার পেটে ভাত কি নাই। করছিলেন কাকি আপনি? বাচ্চাটাকে কোথায় দিছিলেন, কি করছিলেন আমাদের বলেন তো একটু শুনি। আমি ঢাকাতে ছিলাম, ঢাকায় দিছিলেন কাজের জন্য? কাজের জন্য দিছিলাম। গরিব মানুষ, তার বাবা হইলো রিক্সা পায়ে খায়, ভাত কাপড় টেবিল পারে না, অতরে হিরোইন খাইতো, মদ খাইতো। আমাকে এদের মুখ সম্পূর্ণ শেষ করে দিছিল। আচ্ছা, তারপর? দিলে পরে আমি মেয়েটা আমি কেবার পালবো, সেই দিলাম আবার সেই রাগা দিলাম। দিশালে পরে ও তো যাবেই না, জোর করে দিছিলেন। সেই জোর করে দিশালে পরে যেদিন গেছে পরের দিন নেই ওঠে। তারপরে কি করছেন আপনি? শুনলেন তার- খবর পাওয়ার পরে? তারপরে খবর পাওয়া কালে সারা দুনিয়া খুঁজেছি পাইনি আমি। হ্যাঁ, এ গলি ও গলি দিয়ে আমি পাইনি। আমি পাগলের মতন হয়ে গেছি। আচ্ছা, পাগলের মতন হয়ে গেছে সারলে পরে শান আমার হলো খালু আছে, ওই খালু দিলে যে না এ তো মাথা ঘুমেন থেকে লেখা লাগবে, আপনাকে? মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ। বিয়ের জন্য। হ্যাঁ। লাস্টে আমাকে কি করলো, আমাকে আবার বাসায় দিল, আমাকে চাকরি দেওয়া দিল। ঢাকা চাকরি দিলাম আমি গার্মেন্টসে চাকরি করি। তারপরে আমাকে আবার একজনের বিয়ে দিল। আপনাকে বিয়ে দিয়েছে? হ্যাঁ, সে আইসি সাহায্য নেয়। আচ্ছা, সেই বিয়ে দিয়ে দিল, বিয়ে যেতে করতেছি 20 বছর। আপনি খোঁজ পাইলেন কিভাবে? আপনার এখানে ফোন দিছে কে? ফোন দিয়ে কে বলছে আপনার মেয়েরে পাওয়া গেছে? ফোন ইন্টারনেটে তুলে দিছে? তা আপনি ভিডিও দেখছেন? হ্যাঁ, ভিডিও দেখার পরে চিনতে পারছেন যেটা আপনার ভিডিও দেখার পরে আমি চিনে ফেলেছি। আমি চিনি আমি খাওয়া বন্ধ, আমার সব বন্ধ। এই মেয়ের জন্য। আমি যখন আমার চোখ করছে তখন আমি বলছি যে আমার রোজিনা, আচ্ছা, আমার রোজিনা ছাড়া কেউ হইলো আমার মুখখানে আমার মুখ। ওই এসে হাতের দাগ আগে বের করেছে। কে পুরা দিছিল হাতের? ওই এক পুলিশ। কি হয়েছিল ঘটনা রোজিনা বলেন তো? আমাকে আমার আম্মু আরেক জায়গায় কামে দিছিল, হ্যাঁ। পুলিশের বাসায় দিছিল কামে। তো সে পুলিশটা আমার খুব অত্যাচার করতো। তা পুলিশের মেয়ে, পুলিশের ফুলা, পুলিশের বউ খুব অত্যাচার করতো। পরে একদিন আমাদের ওই চার বাসে থাকতাম, তার আবার নারকেল গাছ আছে, নারকেল পায়রা গুন্ডা থুইছে। পাশের বাড়ির একজন বলতেছে আমার একটা নারকেল দিবা। পরে আমি ওন থেকে নারকেল নিয়ে 2টা নারকেল ওনাকে দিয়ে দিছি। কেন দিলাম, পরে ইলেকট্রিকের একটা ওই যে মোবাইল ঠিক করে না, ওইরকম একটা চার্জে দিয়ে দিয়েছে। পরে ওইটা আগুনের মতো গরম হয়ে গেছে। পরে আমার হাত নিয়ে ওটা দিয়ে শেখা দিচ্ছে। পরে ওখান থেকে আমি পলাই গেছি, ওখান থেকে আমি পলাইছি। পলার পরে এক সাংবাদিক হাতে পড়ছি, সে আমার আপনার মেয়ে নাকি আরেকবার হারাইছিল, তো সাংবাদিক নাকি দিয়ে গেছিল? ওই ঘটনার পরে হারাই গেছিলেন আপনি? কাকে কিছু জিনিস একটু মিলাই, হ্যাঁ উনি যা যা বলছে, প্রথম কথা হচ্ছে ও তো চিনছে আপনাকে, এরপরে তার কিছু লাগেই না, তারপরেও আমাদের একটু নিয়ম অনুযায়ী একটু মিলাই। একটা যেটা হচ্ছে যে ওর নাম রোজিনা, এটা তো হইছে, আপনার বয়স হচ্ছে মোমেনা, আপনার নাম হচ্ছে মোমেনা। আচ্ছা, যে জামাইয়ের ঘরে ও হয় সেই জামাইয়ের নাম কি ছিল? মানে ওর বাবার নাম কি ছিল? আব্বাস। আব্বাস শাহ মারা গেছিল অল্প বয়সে? আচ্ছা, আব্বাস শাহ মারা গেছিল। ওয়াবদা কি? ওয়াবদা অবদার বাদ, ও অবদার কথা বলছে। সারোটি, এটা কি পাবনার মধ্যে পড়ছে না কোথায় পড়ছে? আপনাদের জেলা কোনটা? পাবনা। ও পাবনার কথাই বলছে। ওর বাবা কি ভ্যান চালাইতো?
ভ্যান চালাইতো। আচ্ছা, পাশের বাসার ভাইয়ের সাথে আমি আমার ওনার বোনের বাসায় কাজের জন্য সে আমাকে যমুনা সেতুর উপর দিয়ে নিয়ে আসে। যমুনা সেতু থেকে গেছিলাম পাবনা, গ্রাম ওয়াবদা। ওখানে একটা ট্রেন স্টেশন ছিল, একটা নদী ছিল, সেটার উপর ব্রিজ ছিল। এগুলো কি আছে আশেপাশে এখনো? হ্যাঁ, এখনো আছে। ট্রেন স্টেশনের নাম কি মনে আছে? ভাঙ্গুরা। ভাঙ্গুরা। এই বাবার সাথে আসতো এখানেও। এইগুলাই ও বলছে, বাকিটুকু হচ্ছে ঘটনা এভাবে বলছে। তো আপনার পরবর্তী আরেকটা বিয়ে হয়েছে, এটা কি দ্বিতীয় বিয়ে? এই ঘরে আপনার ছেলে মেয়ে কয়জন? আপনার নাই? আর কোন ছেলে মেয়ে হয় নাই আপনার? তাহলে একটাই মেয়ে। তাহলে ওর যে ভাই ভাই আছে সেই তারা কারা? ওরা হলো আমার সতীনের ছিল। ও আচ্ছা আচ্ছা। তা আপনার এখন চলে কিভাবে? আমার স্বামী বেশ কাজ কাম করে সেই চালায়। আমার চাষটাই আছে। তো আপনার স্বামী যখন জানছে ওর সম্পর্কে কি বলছে? সাপোর্ট দিছে? সে সাপোর্ট দিছে। সে তো সাথে নিয়ে আসছে। আচ্ছা, সাথে কি দেবর আসছে? হ্যাঁ। রোজিনা, এটা আপনার মা? আপনি বুঝেন কিন্তু দেখি চিনে ফেলছেন এক দেখাতেই। ছোট কাহাতে ছিলে একদিন পরে মেয়েরে পাইছেন। কত আরে এই দৃশ্যগুলো আল্লাহ আমাকে এত কাছ থেকে গেছে। আমি কইলে দেখো মাটির কই দিছি আমি একবার। ওর জন্য আমি কি না করলাম, আমি সব করছি। এই যাইছি আমার সেই রাতে আইছি, সারা রাত আমার শরীর ঘুম নাই, আমার পেটে ভাত নাই। আমি এইটুকুর পথ আইছি, তাই মনে আমার গা খাতে কাঁপতেছে। আমি কখন আমি দেখবো, কখন আমি দেখবো। এটা এই যেটা বলতে চাচ্ছিলাম যে আমি খুব সৌভাগ্যবান যে আল্লাহ এরকম কিছু কাজ আমার হাত দিয়ে করেছে। আপনার তো জামাই মানে মেয়ের জামাই খুব ভালো, বুঝছেন কাকি? মেয়ের জামাই খুব ভালো। মেয়ের জামাই ওরা এখানে নিয়ে আসছে ইন্টারনেটে ভিডিও করার জন্য, বুঝছেন? তো আপনি তো 3 জন নাতনি পাইছেন, 3টা নাতনি। আপনার জামাই কাজ করে, চাকরি বাকরি করে? হ্যাঁ, ওই কোন একটা ফ্যাক্টরিতে বোধহয় কাজ করে। এরা কত অল্পতে খুশি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখা করবেন? আচ্ছা ঠিক আছে, চলেন চলেন দেখা করেন। আজকে তো সবার সাথে দেখা করে দেবো, চলেন নিয়ে চলেন। চলো। আপনাদের পরিচয়টা একটু নেই। হ্যাঁ, আপনি ওনার দ্বিতীয় জামাই না? কি নাম আপনার? একটু মুখ থেকে একটু নাম আছে। বসেন 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 বসে কথা বলেন। পাবনা থেকে আসছেন না? এই যে মেয়ে তো আপনার রোষ না, তারপরেও নাকি সহযোগিতা করছেন যে হেরে নিয়ে আসার জন্য? আমি তোমার হয়ে যাবে। আচ্ছা, বিয়ে তো করছেন কত বছর যাবত? 13 বছর। 12-13 বছর। 13 বছর ধরে কেমন দেখছেন? নিজের মেয়ের জন্য কি করে? এই হলো জামাই। ওরে ঘুম থেকে উঠছে। কি ভাই পায়ে গেলেন তো? হ্যাঁ, মুখের একটা নামান পাস। ও তো দেখেই চিনছে, মাশাআল্লাহ, ও দেখেই চিনছে। তিনটা মেয়ে থেকে অখুশি হয়েছেন? না না, খুশি। আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব দিয়ে দিয়েছে, মারিয়ে মাটির তলা বসে গেছে। 3 মেয়েকে যদি ঠিকভাবে পালন করে, যদি সঠিক পাত্রস্থ করে দেয়, জান্নাত। হ্যাঁ, একটা যাক যাক।
যে এক মা তো আসা আরেক মারে পাই না। আসলে ভাই আমি চেষ্টা করছি, আমি পাইনি। আমি এখন বাবা দিকেরও পাইছি, আবার মাকেও পাইছি আমি। যে উনি দেখার সাথে সাথেই চিনে ফেলছে। এরপরে তো আর মানে কোনো ইয়া লাগে না, কনফিউশন লাগে না। আপনার পরিচয়টা একটু নেই, আপনি যেটা আমি এসএম পাশা, উপদেষ্টা সম্পাদক দৈনিক আমাদের পড়ার পাতা। ওই আপনার হয়ে কেউ একজন আমাকে বোধহয় ফেসবুকে ইয়ে করেছিল। আচ্ছা, তো আপনারা নিউজ করেছেন স্থানীয়ভাবে? আমি আপনার কমিশন অ্যাবাউট থেকে নিয়েছি। হ্যাঁ, আমি না দেখা পর্যন্ত নিউজটা করতে পারতেছি না। তো এখন আপনার কি মনে হলো, এখন কি মনে হয় নিউজ করা যায়? নিউজই না, শুধু ভালো একটা স্টোরি এবং আপনাকে নিয়েও একটা লেখার আপনাদের কি স্থানীয় পত্রিকা এটা না? আপনার স্থানীয় পত্রিকা পড়া? স্থানীয় পত্রিকা পড়া, হুম। এবং ঢাকাতেও আমি একটা পত্রিকায় কাজ করি, সাব এডিটর। আচ্ছা, মাশাআল্লাহ। দেখা যাক। জি, আপনাদের সাথে মেশেন, জানেন, শোনেন, তারপরে লেখেন। না, ইনি আবার আমার ছোটবেলা ক্লাস 5 এর বন্ধু। আচ্ছা আচ্ছা, তো কাকি কিছু বলার আছে দর্শকদের যারা আপনার এই ভিডিওটা শেয়ার করছে ইন্টারনেটে? হ্যাঁ হ্যাঁ, আমি তো দোয়া করবই। আমি ভালোবাসবো, দোয়া করবো, আল্লাহ যেন ভালোবাসেন, আচ্ছা, আল্লাহ যেন দোয়া করতে ভালো যেন থাকে। ওরে আল্লাহ, সকাল থেকে কিছু তোমরা বাবা যে আমাকে এতখানি করেছো, তোমরা 3 জন লেগে 4 জন লেগে, এটা আল্লাহ কাছে আমি হাজার হাজার শুকর। কোথায় খুঁজলে আমি খুঁজে পাইনি, বুঝছেন? চেষ্টা করছিলেন? আমার সাথে আমার বিয়ার আগেই খুঁজে খুঁজে পাগল হয়েছিল, সেখানে খালি ধরে নিয়ে ঢাকাইছে। আমাদের এই ইউটিউবের চ্যানেলটা দেখছে আমার এক ছোট ভাই, আচ্ছা। আমি নুরুল ইসলাম। আচ্ছা, উনি প্রথম 7 দিন ধরে সর্বশেষ আমাকে ইনফর্ম করে, ভাই এই অবস্থা। আমরা তো সাহসী পাই, মানে আমি বারবার চেষ্টা করি, সাহসী পান নাই? সাহসী পাই সর্বশেষ আমাকে ও, সাহস পাইনি, আল্লাহ কোন দিকে যাবো, কোনে লইছে, আচ্ছা আচ্ছা, কে বাকি সমাচার, গতকালকে আমি মনে তো খোঁজ পাবো। হ্যাঁ 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 রোমান সাহেবকে বলছি হ্যাঁ যে আমি F4 পাইছি কাঁচা বাজার, হ্যাঁ। আপনারা বলতেছেন যে আমতলি বলছি। পুরো ঠিকানা বলেন না, আমি বিপদে পড়ে যাবো। একটা ভিডিও লাগলো করে মানুষ দেখবে। না না, আমরা টেনশন, খুব টেনশনে পড়ছি। হ্যাঁ। যাই হয়, এখন টেনশন কি কমছে না বাড়ছে? না টেনশন নাই, যাই মুক্তি, টেনশন মুক্তি, আর টেনশন নাই, আমার টেনশন আর মুক্তি। আলহামদুলিল্লাহ। আমি আবারও বলি, এই ভিডিওর এই আসেন আরে বেশ, নোমান আসো। নোমানের তো একটা বিষয় আছে, আমরা একটু সেটাও জানি। এই ভিডিওটা মূলত সফল হয়েছে হচ্ছে এই যে এই লোকটার কারণে, আরিফ, যে আপনাদেরকে ফোন টোন দিয়ে সবসময় খোঁজ খবর রাখছে। আরিফ, হ্যাঁ, বাবা তুমি ভালো আমি থাকো, জীবনে সব বন্ধ ছিল, তখন কোথাও গেল তুমি একটু দেখা সাক্ষাৎ করো, ফোন টোন একটু আমাদের সাথে দিও। না তো ওর আপন ঠিকানার আর লস্ট এন্ড ফাউন্ডার এমন কেউ নেই যার ফোন নাম্বার ওর কাছে নেই। হ্যাঁ, যোগাযোগ রাখবেন। সবারই ফোন নাম্বার আছে। একটু ফোন টোন করো, একটু দেখা সাক্ষাৎ করো। একটু ঠিকানাটা বলেন তো, আপনাদের বাড়ির ঠিকানা কোথায় হলো? ঠিকানাটা হলো বিঘার মধ্যে টান রয়েছে, জেলা কোনটা? পাবনা? জেলা পাবনা, থানা? থানা চাটমোহর। গ্রামের নাম কি? গ্রামের নাম বিঘা, ইউনিয়ন বীর বিয়েঘরা। আচ্ছা, হ্যাঁ, কি বললো? বিগুয়াখাড়া, বিগুয়াখাড়া। আচ্ছা, আর ওই ইউনিয়ন? মথুরাপুর, ইউনিয়ন হচ্ছে মথুরাপুর। আপনি হচ্ছেন দৈনিক বড়ালে আছেন, উপদেষ্টা সম্পাদক। উপদেষ্টা সম্পাদক। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রথমে বলেছিলাম যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে এবং শেষটা একটা অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে শেষ হবে। সেটা হলো, একটা হচ্ছে গুড নিউজ, একটা হচ্ছে আমাদের জন্য মন খারাপের খবর, ব্যাড নিউজ। গুড নিউজটা হচ্ছে আরিফ ভাইয়ের সাথে আমরা অনেকদিন ধরে কাজ করছি, প্রায় বছরখানেক বলা চলে না নোমান, এবং একটা বিষয় না বললেই নয়, ওনার যে ব্যক্তিগত আগ্রহ আমি দেখেছি বিশেষ করে এই ধরনের কাজে, এই লস্ট এন্ড ফাউন্ডের কাজে এবং আপন ঠিকানার কাজে, সেটা অভাবনীয়। তো উনি মাঝখানে আমাকে একটা ইনবক্স করলো যে ভাইয়া আপনি জানেন আমার কেন এত বেশি আগ্রহ, কারণটা হচ্ছে ওর নাকি ছোটবেলায় এরকম একটা ঘটনা আছে, ও একটা সময় হারাই গিয়েছিল এবং পরবর্তীতে পাওয়া যায়। তো আরিফ ভাই আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের
আজকে থেকে অফিসিয়াল ভলান্টিয়ার হিসেবে কাজ করবে। অফিসিয়াল ভলান্টিয়ার বলতে আমি যেটা বোঝাচ্ছি যে সাধারণত যারা ভলেন্টিয়ারি রোল প্লে করেন, যেমন আমি বলি স্পেন থেকে আছেন আমাদের খুব প্রিয় ভাই মনির ভাই, আমাদের জন্য আরো একজন আছেন কামাল ভাই, আমাদের জন্য আছে জলিল ভাই। আরিফ ভাইয়ের পরেই জলিল ভাই, খুব যদিও জলিল ভাইয়ের বয়সটা একটু কম মানে এই সব কাজে ইনভলভ হওয়ার ক্ষেত্রে, কিন্তু জলিল ভাইও খুবই অ্যাক্টিভ। এছাড়া আরো অনেকেই আছেন। আর কেউ কি আছেন আপনার জানার মতো আরিফ ভাই? অনেকেই আছে, আমি হয়তো নাম অনেকে আছে এরকম, কিন্তু নাম না নাম জানা। তো এই যে যারা কাজ করছেন তাদের থেকে সবচেয়ে বেশি সময় ধরে কাজ করছেন আরিফ ভাই, এবং নিজের পকেটের পয়সা খরচ করে। এবং আপনারা জেনে খুব অবাক হবেন ও একটা গার্মেন্টসে জব করে। আমি কি ভুল বলেছি? গার্মেন্টস টেক্সটাইল। গার্মেন্টস টেক্সটাইল নাম কি এটার? এটা হচ্ছে জেনারেশন নেক্সট ফ্যাক্টরি লিমিটেড। কোথায় এটা আছে? এটা হচ্ছে আপনার আশুলিয়ার মধ্যে। আশুলিয়া, তার মানে আমি ডাকলে আপনি আশুলিয়া থেকে আসেন আমার জন্য? এবং এই যে সারা দিন রাত 24 ঘন্টা ফোনে কথা বলা, ওর নিজের ফোনের টাকা খরচ করে। তো বিষয়টা হয়ে গেছে এরকম যে ওর মানে ওকে আমরা কেন অফিসিয়াল এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ দিচ্ছি বা ভলান্টিয়ার হিসেবে নিয়োগ দিচ্ছি, কারণ ওর সার্বিক অবস্থা বিবেচনা করে। আপনি জানেন যে গার্মেন্টসে কাজ করতে হলে ওকে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করতে হয়, এবং সেই পরিশ্রমের পাশাপাশি রাত দিন রাত 24 ঘন্টা ফেসবুকে যুক্ত থেকে আমাকে আপডেট দেওয়া, পাশাপাশি ইনফরমেশন গুলো কালেক্ট করা এবং নিজের ফোনের টাকা খরচ করে এগুলা করা। তো একদিন দুদিন ঠিক আছে, এটা তো রেগুলার সাপোর্ট দিতে গেলে তো সেটা পারবে না। তো সেই জন্যে ও বর্তমানে যে জব করছে সেই জবের পাশাপাশি এখন থেকে ও স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন থেকে অফিসিয়াল ভলান্টিয়ার হিসেবে ও নিয়োগ পাচ্ছে, এবং আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বা আরিফ যদি আমার জায়গা থেকে বা আপন ঠিকানার জায়গা থেকে কোনোদিন কোনো গেস্টের সঙ্গে যোগাযোগ করে, তাহলে এটা নিশ্চিতভাবে ধরে নেবেন যেটা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন্ড থেকে বা আমার এন্ড থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের জন্য গুড নিউজ। এবং আরিফ ভাইকে আমরা আজকে থেকে অফিসিয়ালি ভলান্টিয়ার হিসেবে করলাম, এবং বাকি যারা কাজ করছেন তারাও ভবিষ্যতে এরকম পারফরমেন্স দেখিয়ে আমাদের সবার সাথে মানে আমাদের এই অফিসিয়াল ভলান্টিয়ার হওয়ার সুযোগ পেতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। এবং আরে ভাই আপনার ইচ্ছা আছে তো? আমি তো শুধু একতরফাভাবে বলে গেলাম। হ্যাঁ, আমার ইচ্ছা আছে। যখনই আপনি বলছেন যে আরিফ ভাই আপনি কি আমার সাথে মানে অফিসিয়াল কাজ করবেন, তখন বলছে আমি আলহামদুলিল্লাহ সমস্যা নেই, আমি কাজ করব, এটা বলছি। এবং বেশ কয়েকবার আরিফ ভাইকে বলা হয়েছে, আরিফ ভাইয়ের সঙ্গে বসা হয়েছে, তো অফিসিয়ালি কাজ করছে। আর আরেকটা বিষয়, আরিফ ভাইকে আমি প্রথম যেদিন ভিডিও করেছিলাম সেদিন আমি বলেছিলাম যে আমার অফিসে যেমন নোমানকে আপনারা চেনেন, আজকে থেকে আরিফ ভাইকে চিনলেন অফিসিয়ালি। এদের সাথে কখনো কোনো ধরনের উপঢৌকন, তো অবশ্যই উপঢৌকন মানে পুরো মানে গিফট থেকে শুরু করে অর্থের তো প্রশ্নই ওঠে না, কোনো ধরনের কোনো লেনদেনে যাবেন না। এতে তো অফিসিয়ালি রেস্ট্রিক্ট করা আছে। যদি কখনো এরা এই ধরনের কোনো জিনিস আপনাদের কাছ থেকে রিসিভ করে থাকে বা করে, তাৎক্ষণিকভাবে আমি তো ওপেন, আমাকে জানাবেন এবং সঙ্গে সঙ্গে ডিসমিস। সো এটা অফিসিয়ালি যদিও তিক্ত কথা, কিন্তু এটা আমি বলে নিলাম আপনাদেরকে। এ বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ আমার অফিসে আসতে বা আমার এই যে ভিডিওগুলো আছে বা আমার এই যে ভিডিওগুলো করি আমি আপনাদের জন্য, সেখানে পার্টিসিপেট করতে কোনো ধরনের কোনো অর্থের লেনদেন নাই। সুতরাং এরা আপনার কাছ থেকে কখনোই কোনো অর্থের লেনদেন করবে না। এই হচ্ছে বিষয়। আরে ভাই আমি ঠিক বলেছি? আচ্ছা। আর আরেকটা যেটা বললাম যে আমাদের জন্য একটু কষ্টের খবর, সেটা হলো যে আমরা আজকের পরে নোমানকে হারাচ্ছি। নোমান তুমি বলো কেন হারাচ্ছি তোমাকে? আসসালামু আলাইকুম। আসলে হারাচ্ছি বলতে এটা অন্যরকম ইয়ে হয়ে যাবে, মানে অফিসিয়ালি আরিফ ভাই কাজ জয়েন করলো ভলান্টিয়ার হিসেবে, কিন্তু ও ছিল আমার মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলা চলে, কিন্তু সেই জায়গাটা থেকে ওকে আমরা অফিসিয়ালি লুজ করতেছি। কিন্তু এটা ঠিক ও বলুক, তারপরে আমি বলতে চাই। আমি আসলে সবসময় আগে যেরকম ছিলাম এখনো পাশে আছি, তবে হয়তো কাজের খাতিরে বা সময়ের স্রোতে হয়তো মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই হয়, তো সেই হিসাবে আমাকেও শিফট করতে হচ্ছে। তুমি কি নতুন কোথাও জয়েন করতেছো নাকি? তুমি না, আমার যেহেতু অনার্স শেষ হয়েছে, এখন আমার সিএ করার ইচ্ছা আছে। তো সিএ করতে গেলে হয়তো বা আমি এখানে সেই সময়টা দিতে পারবো না, কারণ যে ফার্ম থেকে করবো ওই ফার্মে 9টা 5টা আমাকে ওই থেকে কাজ করতে হবে। তো এই কারণে আমার শিফট হয়ে যাওয়া। তবে আমি আগে যেভাবে আছি সেভাবেই থাকবো, মানে যখন প্রয়োজন হবে আমি চলে আসবো ডেফিনেটলি। এবং আমি মনে করি নোমান আমার লাইফে, আমি একটা কথা নোমানকে কখনো বলিনি, কারণ অফিস স্ক্রিনেও প্রচুর ঝাড়ি খায় আমার কাছ থেকে। আর আমার ঝাড়ি আসলে তারাই খায় যারা আমার খুব কাছের মানুষ, যাদেরকে আমি খুব পছন্দ করি। আজকে বললাম, যেহেতু আজকে ওর অফিসিয়ালি ফেয়ারওয়েল হচ্ছে, সেটা হলো যে
ও দিন রাত 24 ঘন্টা হচ্ছে আমার ঝাড়ির উপর থাকতো। এবং আমাদের অফিসের কাজটা একটু ডিফারেন্ট, মানে ডিফারেন্ট এই কারণে, আরিফ ভাই কিছুটা বুঝতে পারবে, আমরা আসলে সারাদিন ফেসবুকে কাজ করি এবং আমাদের আসলে কোনো টাইম নাই। সোজা কথা যেটা, আমরা সকালে শুরু হয় আমাদের, যে আজকে ছুটির দিন, সবাই বরাতের ছুটির দিন, আমরা সকালবেলা এসে গেট টুগেদার করলাম, সকালবেলা এসে যে অফিস করতেছে সবাই মিলে। তো আমাদের অফিসের স্টাইলটা এরকম। তো ও কাজ করতে গিয়ে যে ধরনের প্রেশার নিয়েছে গত 2 বছর আর 3 বছর, আমার সঙ্গে অনেক অফিস অ্যাসিস্ট্যান্ট কাজ করেছেন, আমার সঙ্গে অনেক প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কাজ করেছেন, বাট হি ইজ দ্য বেস্ট। প্রথমে যখন ও আসলো, লিকলিকে হ্যাংলা পাতলা একটা ছেলে, আমি খুবই কনফিডেন্ট ছিলাম না, কিন্তু ঝাড়ি নিতে পেরেছে, লোড নিতে পেরেছে এবং শেষ পর্যন্ত সে সফল হয়েছে। তোমার হাত দিয়ে অনেক ভালো কিছু শুরু হয়েছে নোমান, তোমার হাত দিয়ে অসাধারণ কিছু গেস্ট এসছে, সেটা ঢাকা এফএম এ আসুক বা এই স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসে আসেনি, কিন্তু ঢাকা এফএম এ বলবো অসাধারণ কিছু গেস্ট তুমি নিয়ে আসছো। এবং তোমাকে মানে এই রিকগনিশন গুলো না দিলে এটা একটা কষ্ট থেকে যাবে আমার। যেভাবেই হোক না কেন, যাই হোক না কেন, লস্ট অ্যান্ড ফাউন্ডের মানে কৃতিত্বের ওয়ান অফ দ্য দাবিদারও কিন্তু তুমি, কারণ এইটা শুরুটাও তুমি আমি মিলেই করেছিলাম। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যদি এই লস্ট অ্যান্ড ফাউন্ড কিংবা আপন ঠিকানা কোনো কন্ট্রিবিউট করে থাকে, তাহলে এখানে যদি কারো নাম লেখা হয়ে থাকে কখনো, তাহলে অবশ্যই নোমানের নাম লিখতে হবে, অবশ্যই আরিফ ভাইদের নাম লিখতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো নোমান, থ্যাংক ইউ। তোমার যদি দর্শকদের কিছু বলার থাকে, আর নোমান আনঅফিসিয়ালি হয়ে যাচ্ছে, তার মানে এই না যে আসলে নোমানের প্রতি আমাদের ভালোবাসা থাকবে না। নোমান আজীবন আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন্ডের ফ্যামিলি মেম্বার হয়ে থাকবে। তো যারা ওর সঙ্গে আসলে ফর্মালি যোগাযোগটা করতেন, সেই জায়গায় হয়তো নতুন একজন আসবে, তাদেরকেও আমি ইন্ট্রোডিউস করে দিব, বাট ওই জায়গাটায় ও আর থাকতেছে না। তোমার যদি কিছু বলার থাকে দর্শক, যারা এতদিন আমাকে দেখেছেন বা মানে ভিডিওতে দেখেছেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল, অনেক সময় অনেক কথাবার্তায় ভুল হয়ে থাকতে পারে। আর আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারি, মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। ডেফিনেটলি। তোমার কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল এই স্টুডিও? আসলে কাজের অভিজ্ঞতা, এটা আমি যখন প্রথমে আসি তখন তো আসলে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, মানুষের সাথে কিভাবে কথা বলবো, মানুষেরকে কিভাবে নিব, এটা আসলে আমি আসলে খুব চুপচাপ স্বভাবের, যেটা সবচেয়ে বেশি কাউকে জানাই না। তো আসলে সেই জায়গা থেকে মানুষের সাথে এই যে এত উঠা বসা বা কথা বলে এইভাবে মানুষের সাথে মেশা, এটা আমার পক্ষে একটু প্রথম দিকে ডিফিকাল্ট ছিল, কিন্তু আস্তে আস্তে হয়ে উঠেছে, যেটা আমার জন্য মানে ভবিষ্যতে আমার কাজে দিবে, মানে খুবই উপকার হবে আমার জন্য। ও অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছে, ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন। আমি চাই নোমান খুব ভালো করে পড়াশোনা করুক, করে সে যে সিএ করতে যাচ্ছে সে যেন সফলভাবে সেটা কমপ্লিট করতে পারে, যদিও আমি জানি সিএ খুব ডিফিকাল্ট, এবং সফলভাবে যেন সে পারে। আরিফ ভাই, বেস্ট অফ লাক। আপনার শুরু হলো, খুব ছোট করে শুরু হলো, আমি চাই আপনি আমাদের সঙ্গে আরো বেশি সময় নিয়ে মুভ করবেন এবং আপনার আগ্রহের জায়গাটা যেন আরো বাড়ে। এই হচ্ছে আমি এখানে জি শিওর কথা বলছি। শিওর আপনার যারা ফলোয়ার আছে বা দর্শক আছে, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে আপন ঠিকানার ভিডিওগুলো সবাই বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনারা যদি না শেয়ার করেন এই ভিডিওগুলো সাকসেস করতে মানে অনেক দেরি হয়ে যায় বা হবে না। তো শেয়ারের মাধ্যমে, শেয়ার ছাড়া কোনো সাকসেস হওয়ার সম্ভাবনা খুব কম থেকে যায়। আপনারা সবাই শেয়ার করবেন ভিডিওগুলো, শেয়ার করলে হয়তো তার ফ্যামিলি সে হয়তো মানে ফিরে পাবে অনেক বছর পরে। আমার ভবিষ্যৎ ইচ্ছা আছে আসলে বিষয়গুলো খুব ইনফর্মালি আপনাদের সঙ্গে, কারণ আপনারাও আমাদের এই ওয়ান কাইন্ড অফ মিটিং, আপনারাও এই মিটিং এর পার্ট, যে কারণে বলতেছি সবই ওপেন আপনাদের কাছে। আমার ভবিষ্যৎ ইচ্ছা আছে, যদি আমি চাই, যদি আল্লাহ আমাকে করায়, ওকে ফুল টাইম একদম এই আপন ঠিকানার জন্য 24 ঘন্টা শুধু আপন ঠিকানার জন্যই কাজ করবে, সেই জন্য ওকে এনগেজ করে দেওয়া আরিফকে। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সততার সহিত সব মানে কাজ করতে পারি, মানে সবাই আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই এটা শুরু হলো আরিফ ভাইকে দিয়ে। যদি কোনো কেউ যদি আমার ভুল ত্রুটি পান মানে আমার ব্যবহারে, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ডেফিনেটলি আপনার জন্য বেস্ট অফ লাক, সবাই দোয়া করুক। তো আরিফকে আপনারা আরিফের সঙ্গে আপনারা অফিসিয়ালি কানেক্টেড থাকতে পারেন। আরিফ আজকে থেকে আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন্ডের একজন প্রতিনিধি হিসেবে কাজ করবে।
আর 2 নাম্বার হচ্ছে যেটা আরিফকে দিয়ে আমরা শুরু করলাম, যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট করতেন, আমরা চাইবো এই টিমটা আরো বাড়াতে, আরো নতুন নতুন অনেক কিছুই আসবে ভবিষ্যতে, যাতে করে এই যে উনি যেটা বললেন শেয়ার না করলে সফল হওয়া সম্ভব নয়, এই জায়গাটাকে আমরা আরো স্ট্রং করতে চাই, আরো অনেক মেকানিজম নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ, সেটা ভবিষ্যতে আপনারা জানতে পারবেন। সো থ্যাংক ইউ। এগুলো দেখি আছে আপনার 6 লাখ 7 লাখ 8 লাখ শেয়ার হয় মাত্র 12,000 13,000, 13-14,000 শেয়ারে মানে না এখানে এটা ঠিক 13-14,000 শেয়ারে পাওয়া ডিফিকাল্ট, আবার 40,000 শেয়ারের উপর অনেকে সফল হয় নাই। সফলতা আসলে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর ডিপেন্ড করে। এখানে আসলে আর আমাদের কিছু না। আমি তো দেখেছি, শুনেন 1 লাখ ভিউ হয়নি, সেই ভিডিও সাকসেসফুল হয়ে গেছে, হয়ে গেছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে সাকসেসফুল হয়েছে। এবং এমনও কিছু ভিডিও আছে আপনি দেখবেন যেটার আপনার মিলিয়ন ভিউ, এখনো মিলিয়ন ভিউ, কিন্তু এখন পর্যন্ত সফল হয় নাই। সফলতার মালিক আল্লাহ। তো সর্বোপরি জি আল্লাহকে ধন্যবাদ দিয়ে সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে সৎভাবে কাজগুলো করতে পারি। আর আমাদের এই অফিসে আসতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। অনেকেই বলে যে টাকা পয়সা লাগে না, আমি বলি যে না, কোনো টাকা পয়সা লাগে না, কিছু লাগে না। আপনারা একটু আগে দেখলেন যে ওনারা যে কথা বলতেছিলেন একদম সাধারণ মানুষ, ওনারাই ভয় পাচ্ছিলেন। আমি এখানে যে 2টা বিষয় আপনাদেরকে বলি, একটা হচ্ছে যে আমাদেরকে নোটিস না করে, আমাদেরকে মেইল না পাঠিয়ে, আমাদেরকে ইনবক্স করে, আমাদের অনুমতি না নিয়ে আমাদের অফিসে কেউ আসবেন না। আমি হাত জোর অনুরোধ করলাম, কারণ বিভিন্ন রকম কাজের মধ্যে থাকি, ওই সময়টাতে কথা বলার সুযোগ হয় না, অনেকেই মনক্ষুণ্ণ হন। সো প্লিজ আসবেন না, এটা হচ্ছে রিকোয়েস্ট। আরেকটা হচ্ছে এখানে যুক্ত হতে কোনো ধরনের, আজ পর্যন্ত কোনো ধরনের কোনো একটা পয়সার সাথে মানে দেওয়ার কোনো নিয়ম নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনোদিন আপনার কাছে ধরনের কোনো ইনফরমেশন আসে বা কোনো কিছু আসে, আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন সে হচ্ছে 2 নাম্বার এবং সে আপনার কাছে প্রতারণা করছে। আরেকটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কখনো নিজেদের ফোন নাম্বার দেবেন না। আপনারা অনেক সহজ সরল মানুষ, এই ফোন নাম্বারটা পেলেই প্রতারণার সুযোগ তৈরি হয়ে যায়। সো আমরা আরেকটা ভিডিও সফল করলাম না, আমাদের 11টা ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ 6টা ভিডিও সফল আপন ঠিকানা। আমি অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছিলাম, আমাকে আরিফ ভাই মাঝে মাঝে নক দেন, ভাইয়া আপন ঠিকানার ভিডিও কেন আসে না? ভাইয়া বুঝতে পারতেছি যে আপনি বোধহয় অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, কারণ আমাদের পরপর অনেকগুলো ভিডিও সফল হয়নি। তো আলহামদুলিল্লাহ, এবং লাস্ট টাইম ও যে ড্রাইভটা দিয়েছে, বিশেষ করে এই ভিডিওটার ক্ষেত্রে, ইটস আনথিঙ্কেবল। এই ভিডিওটার ক্ষেত্রে আসলে যেটা আমি শেষে বলতে চাই, এই মহিলাকে আনতে গিয়ে আমার অনেক তুমি আমাকে বারবার বলতেছিলে না যে ভাইয়া ওকে আদৌ নিবে কিনা কনফিউজ। হ্যাঁ, কারণ কি মহিলার কথা শুনে মনে হচ্ছিল না যে মানে ইন্টারেস্টেড। কারণ কি আমি যখনই কথা বলি তখনই যে মানে ওনারা কান্না যে ভিতর থেকে চলে আসে, কান্না জিনিসটা তো আটকে রাখা যায় না, কান্না চলে আসে, ওনারা কথা বলছে, কাঁদছে যে আমার মেয়েকে আমি এত বছর ধরে পাই না, তাকে দেখবো, সে কি ভাইয়া আপনার কাছে আছে। কিন্তু ওনাদের কাছে যে আসলে ওনারা খুবই দরিদ্র এবং খুবই সহজ সরল। তো আর সিরাজগঞ্জের মানুষ এমনি তো অনেক সহজ সরল, ভালো, পাবনা সিরাজগঞ্জ। তো আসলে ওনারা আসতো কিনা, কারণ গতকালকে ওনারা তার আগের দিন আমাকে টাইম দিয়েছে যে গতকালকে আসবে, সেক্ষেত্রে ওনারা মিস করেছে। হ্যাঁ, কিন্তু কেন মিস করেছে বুঝতে পেরেছো? লাস্টের দিকে ওরা সন্দেহ করতেছিল যে আসলে ঢাকায় নিয়ে গিয়ে কোথায় কি করবে না কি করবে। দেখেন মানে কাজ কতটা সাইকিয়াট, মানে কতটা মনোজাগতিক, কি পরিমাণ ডিফিকাল্ট। আপনারা আসলে একটা ভিডিও দেওয়ার পরে শেয়ার করার পর অনেক বেশি উদ্গ্রীব থাকেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এই কাজগুলো করা, একটু ফুসলায় ফাসলায় বোঝায় সুন্দর করে নিয়ে আসা, ইটস নট অ্যান ইজি জব। তো আমার এই ছেলেরা সব কাজ করছে এবং আপনারা যারা এই সাপোর্টটা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, সর্বোপরি ধন্যবাদ জানাই আল্লাহকে যে আমরা আরেকটা ভিডিও সফল করতে পারলাম। খুব শীঘ্রই আরো একটি ভিডিও আসবে, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এত ইন্টারেস্টিং যে এটা নিয়ে আমি 5-7-8 বছর আগে এরকম একটা রিপোর্ট পত্রিকার পাতায় পড়েছিলাম, কিন্তু ঘটনা যে আসলে এরকমই ঘটে সেটা আমি প্রথম জানতে পেরেছি কোন একজন ভুক্তভোগীর কাছ থেকে। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে যাচ্ছে আপন ঠিকানার, সেটা খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। সেটার সাবটাইটেলের কাজ চলছে, তো আশা করছি সেটাতেও আপনাদের সাপোর্টটা থাকবে। সো বেস্ট অফ লাক। আরিফ ভাইয়ের জন্য শুভকামনা এবং একই সাথে নোমান তোমার জন্য শুভকামনা। আজকে আমাদের এন্ডিংটা একটু অন্যরকম হলো, ক্ষমা করবেন সবাই। অনেক অনেক ভালো থাকুন, সবার জন্য দোয়া জানাচ্ছি। আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।